এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। Express Online brought to you by Sri Ramakrishna Shonoka Institute of Medical Science and associated with Topovan Health Private Limited, Life Care Hospital. নমস্কার, আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ। আমি নীলাঞ্জনা। শুরু করছি এক্সপ্রেস অনলাইন। সন্ধ্যে 7টা মানেই দিনের বাছাই করা খবর নিয়ে বিশ্লেষণ। আমার সঙ্গে থাকে আমাদের জেলা প্রতিনিধি, আর আমার সঙ্গে আজ আছেন আমাদের ডেস্ক ইনচার্জ বিপ্লব চ্যাটার্জি। নমস্কার বিপ্লব দা, এক্সপ্রেস অনলাইনে আপনাকে স্বাগত। প্রথমেই দেখে নেব আজকে কি কি গুরুত্বপূর্ণ খবর আছে। মা সারদা দেবীর 173তম জন্মতিথি আজ। মুখ্যমন্ত্রীর নির্দেশে উপেক্ষা করে গ্রামীণ রাস্তায় ভারী ট্রাক আলিপুরদুয়ারে। ভারতীয় 48 জন মৎস্যজীবী অবশেষে মুক্তি পেয়েছে কাল, আর আজ বাংলাদেশে 13 জন মৎস্যজীবী মুক্তি পেল। এবার আসি মূল খবরে। আমাদের প্রথম প্রতিবেদন। জয়রামবাটিতে আজ ভক্তি ভরে পালিত হচ্ছে মা সারদা দেবীর 173তম জন্মতিথি। সকাল থেকেই মায়ের জন্মভূমি সাজানো হয়েছে ফুল ও আলোকসজ্জায়। আমরা দেখে নেব আমাদের কথা বলবো আমাদের ডেস্ক ইনচার্জ বিপ্লব দার সঙ্গে। প্রথমে বলে দেই যে আজকে বাংলা তথা বাঙালির এক আবেগের জায়গা যদি বলো তাহলে বলবো, কারণ আজকের দিনটি আমরা যারা ধর্মপ্রাণ মানুষ, যারা মানি আর কি, বিশেষ করে আমাদের রামকৃষ্ণ পরমহংসদেব, যার অমৃত বাণী রামকৃষ্ণ কথামৃতর মধ্যে দিয়ে আমরা খুঁজে পাই আমাদের জীবনের অনেক আদর্শ, যার মধ্যে দিয়ে অনেক কথা বলে গেছেন। কিন্তু রামকৃষ্ণ পরমহংসদেবের পাশাপাশি আজ যার জন্মতিথি আমরা যাকে পেয়েছি তিনি হচ্ছেন মা সারদা দেবী। মা সারদা দেবী আমরা বাবা থাকাকালীন আমরা তার উপলব্ধি করেছি আর কি। রামকৃষ্ণদেব থাকাকালীন, আমরা ঠাকুর থাকাকালীন আমরা উপলব্ধি করেছিলাম যে মা সারদার মহত্ব। তুমি যদি বলো স্বয়ং অন্নপূর্ণা যেন নেমে এসেছিল মর্তে, কারণ মা সারদাকে নিয়ে একাধিক কাহিনী আছে, যে কাহিনীগুলো বাস্তব এবং রোমাঞ্চ লাগে, এবং সেই কাহিনীর অবতারণা করব না। তবে মায়ের যে আদেশ, মায়ের যে বাণী, মায়ের যে কথা, সেই কথা কিন্তু আমরা যারা হিন্দু, এমন হিন্দু নয়, মায়ের কাছে হিন্দু মুসলিম সব সমান, হিন্দু মুসলিম সবাইকে মা আপন করে নিয়েছেন। মা এখানে মা সারদা সবার মা। তো সেই মা সারদা আজ জয়রামবাটিতে তার আসল তো জয়রামবাটিতে তার জন্ম, তো সেই জয়রামবাটিতে আজকে মাকে নিয়ে যে উদ্দীপনা, সে চোখে পড়ার মতো। আমরা মনে হয় প্রথমে একটু ছবিটা দেখি, আজকের প্রতিবেদনটা দেখলে পরিষ্কার হবে। আজ ভক্তি ভরে পালিত হচ্ছে মা সারদা দেবীর 173তম জন্মতিথি। জয়রামবাটিতে সকাল থেকেই মায়ের জন্মভূমি সাজানো হয়েছে ফুল, আলোকসজ্জা ও নানা শোভামণ্ডনে। মন্দির প্রাঙ্গণে আজ ভোর থেকেই চলছে বিশেষ পূজা অর্চনা, চণ্ডীপাঠ, হোমযজ্ঞ ও ভজন কীর্তন। দিন ভোর ভক্তদের ভিড়ে মুখরিত হয়ে উঠেছে জয়রামবাটি। অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল মানব শিশুদের মা সারদা রামকৃষ্ণ সাজিয়ে বের হওয়া শোভাযাত্রা। শিশুদের এই প্রতিমূর্তি ভক্তদের মধ্যে
অপার আনন্দ ও আবেগের সঞ্চার করেছে। আমি শুভেচ্ছা মজুমদার, রামকৃষ্ণ মিশন সারদা বিদ্যাপীঠের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। আজকে আমাদের বিদ্যালয় থেকে সারদা দেবীর জন্মতিথি উপলক্ষে একটি র্যালি বেরিয়েছিল। সেই জন্য আমি সকালবেলা এসেছিলাম এবং সকল ছাত্রছাত্রীদের মতনই আমিও মা সারদা দেবীর রূপ ধরে এখানে র্যালিতে এসেছি। ঠাকুরের কাছে আজকের দিনে কি প্রার্থনা করবে? আজকে আমি প্রার্থনা করেছি যে আমার সাথে সাথে যেন সকলেই ভালো থাকে। হাজার হাজার ভক্তের উপস্থিতিতে শোভাযাত্রা যখন মন্দির চত্বর ঘুরে গ্রাম জুড়ে বের হয়, তখন ভক্তদের জয় মা শারদা ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পরিবেশ। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন, মা শারদা মানব ধর্ম, মমতা ও করুণার আদর্শকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতেই শিশুদের এই ব্যতিক্রমী সাজসজ্জা ও শোভাযাত্রার আয়োজন করা হয়। মায়ের মন্দিরের যে মিশন, মায়ের মন্দিরের আন্ডারে যে মিশন রয়েছে, সেই মিশনের শিক্ষিকা, এই যে আমার সব স্টুডেন্টরা রয়েছে, আমি আজকে ওদের সঙ্গেই বেরিয়েছিলাম। আজকে মায়ের পালকি নিয়ে এসেছি কাঁধে করে, তো ভীষণই সুন্দর অভিজ্ঞতা। মায়ের আজকে পুণ্যভূমি জয়রামবাটিতে উনি জন্মগ্রহণ করেছিলেন, বৈকুণ্ঠের লক্ষ্মী পৃথিবীতে এসেছিল। অত্যন্তই পবিত্র দিন। মায়ের মন্দিরের সামনে দাঁড়িয়ে এর থেকে বেশি আর কি বলতে পারি। শুরু হোম ভোগ নিবেদন হয়ে 12:30 এটা শেষ হবে। তবে ভোগ প্রসাদ ভক্তদের যে খাওয়ানোর ব্যবস্থা রয়েছে সেটা 11টার থেকে আরম্ভ হয়ে যাবে, আর দুপুর যতক্ষণ ভক্তরা থাকে 2:30-3টা অবধি প্রায় 20,000 মতন ভক্ত প্রসাদ পাওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। ভক্তদের জন্য নৈবেদ্য বিতরণ, প্রসাদ পরিবেশন এবং বিভিন্ন সেবামূলক উদ্যোগও নেওয়া হয়েছে। নিরাপত্তার জন্য প্রশাসন বিশেষ ব্যবস্থা করেছে। পাশাপাশি স্বেচ্ছাসেবকদেরও মোতায়েন করা হয়েছে, যাতে ভক্তরা নির্বিঘ্নে দর্শন ও অনুষ্ঠানে অংশ নিতে পারেন। দেশ বিদেশ থেকে হাজার হাজার ভক্তের সমাগমের মধ্যে মা শারদার জন্মতিথিতে আজ জয়রামবাটি পরিণত হয়েছে এক শান্ত, পবিত্র, উৎসব মুখর তীর্থধামে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। একদম, যে ছবিটা দেখলে, এই ছবিটা দেখে কখনো মনে হচ্ছিল না এই ছোট্ট মেয়েটা, আমি ওই ছোট্ট মেয়েটার কথা বলছি যে মা শারদা সেজেছিল। সে মা শারদা যে সেজেছিল, তুমি যদি দেখো ছবিটা, একদম মনে হচ্ছে সাক্ষাৎ মা শারদা। হ্যাঁ, এবং তার সবচেয়ে বড় কথা হচ্ছে, দেখো সে যে স্কুলে পড়ে, অবশ্যই এটা বলছি যে মা শারদার একটি অন্তর্ভুক্ত স্কুল, কিন্তু যে স্কুলটায় পড়ে সেই স্কুলের শিক্ষা দীক্ষা কত সুন্দর। তখন বলল, তুমি তো আজ মা শারদা সেজেছো, তা তুমি কি চাইছো? তখন সে একটা কথাই বলল যে আমি মা শারদার কাছে যেমন আমার ভালো চাইবো, যেন সবার ভালো হয়। এই যে সবার ভালো চাওয়া আমরা সবাই ভুলে গেছি। আমরা এইটা যারা এই মা শারদার সঙ্গে যারা রিলেটেড থাকেন, মা শারদার সাথে যাদের একাত্মা আর কি যদি বলো, তাদের মধ্যে মা শারদার আদর্শ যাদের ভালো লাগে, তারা এই ধরনের কথা বলতে পারে। কারণ হচ্ছে সবাইকে নিয়ে থাকা, সবার ভালো চাওয়া, সেইটা একমাত্র মা শারদাই, মানে মা শারদার পক্ষেই এটা, এই শিক্ষাটাই মা শারদা দিয়েছিল। যেই শিক্ষাটা আজকের এই ছোট্ট শিশুটার মনে দেখে আমার খুব ভালো লাগছিল। তার মানে স্কুল, যে স্কুলে পঠন পাঠন হয়, সেই স্কুল থেকে এই শিক্ষাটা দেয়। সবচেয়ে বড় কথা, তুমি নীলাঞ্জনা দেখেছো হয়তো, এখানে যিনি শিক্ষিকা, ওই স্কুলে যারা বাচ্চাদের নিয়ে এসেছিল যে শিক্ষিকা, সেই শিক্ষিকা সেখানে দাঁড়িয়ে তোমার বলছে যে তার এখানে দাঁড়িয়ে সে আবেগে আপ্লুত হয়ে গেছিল যে এত সুন্দর একটা পরিবেশ, আর বিশেষ করে মায়ের আজকে জন্মদিন, সারা জয়রামবাটির এই মন্দির চত্বর সাজানো হয়েছে। শুধু মা জয়রামবাটি জায়গাটাকে পবিত্র করে দিয়েছে। আজকে সকাল থেকে তুমি ভাবলে অবাক হবে, সকাল থেকে সেখানে ফুল দিয়ে সাজানো হয়েছে। এই যে প্রভাত ফেরিটা, এটা স্কুলের ছেলেমেয়েরা করেছে।
এবং এই স্কুলের ছেলেমেয়েরা আজকে সকাল থেকে এই প্রভাত ফেরিতে বেরোবে, এবং শুধু এই প্রভাত ফেরিতে শুধু প্রভাত ফেরি ছিল না, এই প্রভাত ফেরির মধ্যে মা শারদার জীবনের বেশ কিছু অংশ ছিল। আমরা দেখছিলাম সেই ছবি, কোনো ছবির মধ্যে দেখতে পাচ্ছিলাম মা শারদার পায়ের কাছে বসে আছে স্বামী বিবেকানন্দ, কোথাও দেখতে পাচ্ছিলাম মা শারদার কাছে একজন মুসলিম ভক্ত বসে আছে, মা তাকে খাওয়াচ্ছে। এই যে বিভিন্ন ছবি, কোথাও দেখলাম রামকৃষ্ণ দেবের, এবং সবচেয়ে দেখো এখন যেই ছবিটা দেখা যাচ্ছে এই পালকিতে করে মায়ের ছবি নিয়ে যাওয়া হচ্ছে, এবং স্কুলের দিদিমণি সেই ছবিটা বহন করছে, মানে কাঁধে পালকিটা নিয়েছে। এই যে শোভাযাত্রার মধ্যে দিয়ে আসলে কিন্তু শুধু এই স্কুল কেন্দ্রিক বিষয়টি রাখা হয়নি, এটা যাতে সকল স্তরের মানুষের কাছে মা শারদার যে বার্তা, মা শারদার যে আদর্শ, মা শারদার যে বাণী, সেইটা সকল স্তরে পৌঁছে দেওয়ার একটা চেষ্টা চলছে। আজ যে শিক্ষিকা সায়নী বলছিলেন, একদম অকপটে বলছিলেন যে খুব ভালো লাগছে, আবেগতাড়িত হয়ে বলছে যে সবচেয়ে বড় কথা তার বাড়ি দক্ষিণেশ্বর, আজ তিনি জয়রামবাটিতে এসছেন, কাঁধে করে নিয়েছেন, মায়ের পালকি কাঁধে নিয়েছেন, বাচ্চাদের উদ্দীপ্ত করেছেন, এবং আজকে তিনি মায়ের মন্দিরে এসেছেন, আজকের দিনে বিশেষ করে মায়ের জন্মদিনে এসেছেন। এটা তার কাছে পরম সৌভাগ্য। আপনারা যারা এই মুহূর্তে টিভির ওপারে রয়েছেন, যারা দেখছেন, টেলিভিশনে দেখছেন, তারা সরাসরি আপনাদের আজকে প্রতিক্রিয়া কিন্তু জানাতে পারেন, কারণ আজ আমাদের এই যে জীবনে, সাংসারিক জীবনের মধ্যে মায়ের অনেকগুলো বাণী আছে যা ভীষণভাবে ভীষণ মূল্যবান। কারণ হচ্ছে আজকের আমরা যে অন্তঃকলহের মধ্যে আমরা রয়েছি, সেই কলহের মধ্যে থেকে যে মার আদর্শ নিয়ে চললে, মার কথা নিয়ে চললে অনেকটা শান্তি কিন্তু সংসারে ফিরে আসতে পারে, এমনটাই কিন্তু মনে হচ্ছে। তুমি দেখো কি সুন্দর শোভাযাত্রা, সেই শোভাযাত্রা করে কেন আপনারা যারা আছেন, যারা এই মুহূর্তে যারা দর্শক রয়েছেন, তারা তাদের প্রতিক্রিয়া, শারদা মায়ের প্রতি প্রতিক্রিয়া, রামকৃষ্ণদেবের প্রতি আপনাদের যে ভাব বা ভাবনা, সেটা কিন্তু আপনারা সরাসরি ফোন করে জানাতে পারেন। আমরা আপনাদের ফোনের অপেক্ষায় থাকব, কারণ আজকের এই বিষয় আজকে অত্যন্ত অহংকারের বিষয়। কারণ মহাপুরুষরা যখন জন্মগ্রহণ করেন, তার সাথে অনেক সঙ্গীত সাথী নিয়ে আসেন। তাদের মধ্যে পরমহংসদেব যেমন একজন মহাপুরুষ জন্মগ্রহণ করেছেন, তার সাথে কিন্তু এই রকম মা শারদা এসছেন বিবেকানন্দের মতো মানুষ এসছেন, আরও অনেকে, কেশব সেন, শ্রীময়ের মতো মানুষ। তো সুতরাং আমার বাংলা তো অহংকারের বাংলা। এক সময় এই বাংলার বলতে গেলে তীর্থক্ষেত্র, যদি বলা যায়, বাংলাকে বলা হয় তীর্থক্ষেত্র। এখানে কপিল মুনির মতো এইরকম গঙ্গাসাগর আছে, এখানে যেমন রামকৃষ্ণদেবের মতো দক্ষিণেশ্বর আছে, এখানে পাশাপাশি বিভিন্ন, তুমি যেখানেই দেখবে সব যেন আমরা কথায় আসবো। আপনারা সরাসরি কিন্তু আপনাদের মতামত জানাতে পারেন, একটা টোল ফ্রি নাম্বার যাচ্ছে, আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধির কাছে। পিন্টু, শুনতে পাচ্ছ? একদম। আজকে যে ছবি উঠে আসলো, আজকে মায়ের আজকে 173তম জন্মবার্ষিকী, এই যে সকাল থেকে সাজো সাজো জয়রামবাটি, হুগলি তো তাহলে আবেগে আপ্লুত, কারণ মায়ের জন্মস্থান ঘিরে উদ্দীপনা যেমন আছে, জেলা জুড়েও নিশ্চয়ই ছোট ছোট কোথাও না কোথাও মায়ের জন্মদিন ঘিরে উদ্দীপনা চোখে পড়েছে। একদমই দেখো, আজকে মা সারদা দেবীর 173তম জন্মদিন, আর এই উপলক্ষে যেমন হুগলির যে গোঘাটের কামারপুকুর, সেই কামারপুকুর মঠ ও মিশনে যেমন মায়ের জন্মবার্ষিকী পালন করা হয়, তেমনই কিন্তু জয়রামবাটিতেও কিন্তু একইভাবে সকাল থেকে দেখা যায় বহু হাজার হাজার ভক্তের সমাগম। সকাল থেকে মন্দিরকে সাজানো এবং আলোকসজ্জায় সজ্জিত করা, তার পাশাপাশি সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা, যেখানে দেখা গেছে যে মা সারদা দেবী এবং রামকৃষ্ণদেব এবং বিভিন্ন মনীষীদের, মানব শিশুদের সেই মনীষী সাজিয়ে তাদেরকে নিয়ে শোভাযাত্রা করা হয়, যেখানে কিন্তু একদম মা সারদার জয়ধ্বনিতে ধ্বনিত হয় গোটা জয়রামবাটি। এবং যেটা মঠ সূত্রে জানতে পেরেছি যে এই মায়ের জন্মবার্ষিকী উপলক্ষে
দেশ বিদেশ থেকে কিন্তু হাজার হাজার ভক্ত কিন্তু আজ জয়রামবাটি এবং কামারপুকুর মঠে এসে উপস্থিত হয়েছেন। এমনই ভক্তদের সমাগম হয়েছে যেখানে যে মঠের যে যাত্রীদের নিবাস সেখানে কিন্তু একদম ভর্তি হয়ে গেছে মানুষ, ভক্তরা। এবং সেই সারাদিন ধরে বিশেষ পূজা পাঠ রয়েছে, গীতা পাঠ এবং কীর্তন সংকীর্তন সমস্ত রকম যে ধর্মীয় আচার অনুষ্ঠান সেই সব তিথি মেনেই প্রথা মেনেই কিন্তু আজকে দিনভর কিন্তু মা সারদা দেবীর 173তম জন্মদিবস পালন করা হয়। বিপ্লব দা, একদম জন্ম তার কামারপুকুরে, জয়রামবাটিতে তার বাকি জীবন। হ্যাঁ, এই হুগলির তো একদম বলা যায় এটা একটা ঐতিহাসিক জায়গা। প্রচুর মানুষ, আজকের দিনে যেটা বলছিলেন মহারাজ, প্রায় 20,000 মানুষের প্রসাদের ব্যবস্থা হয়েছে। তোমার কি মনে হয় কত মানুষ আজকে জয়রামবাটিতে আসতে পারে? দেখো, যেটা আমরা এখানে থেকে যেটা আমরা উপলক্ষ করেছি বা যেটা আমরা বুঝতে পেরেছি, প্রায় হাজার হাজার, প্রায় তুমি বলতে পারো যে প্রায় 30-40 হাজার ভক্তের কিন্তু সমাগম হয়েছিল দিনভর। একদিকে যেমন জয়রামবাটি তেমনি কিন্তু কামারপুকুর, দুই জায়গাতেই কিন্তু একদম হাজার হাজার ভক্তের সমাগম। একদম আবেগে আপ্লুত যাকে বলা চলে, যে ভক্তদের মধ্যে যে ঠাকুরের প্রেম এবং মা শারদার যে প্রেম তা কিন্তু একদম আজকে বহিঃপ্রকাশ হয় বলা চলে ভক্তদের মধ্যে। আজকে বিশেষ দিন। মা শারদা, যিনি যাকে জগতের মা বলা হয়, একসময় তিনি জগতের মা রূপে পরিচিত হয়েছিলেন, সেই জগতের মায়ের আজকে শ্রীমায়ের যে যাকে শ্রী মা বলা হতো, সেই মায়ের আজকে জন্মতিথি। একটা আলাদাই আবেগ কিন্তু মানুষের মধ্যে কাজ করেছে একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। এখনো পর্যন্ত সেখানে কিন্তু বিভিন্ন আচার অনুষ্ঠান চলছে, এখনো কিন্তু ভক্তের সমাগম দেখা যাচ্ছে, একদম যেমন জয়রামবাটি তেমন কিন্তু কামারপুকুরেও। একদম বিপ্লব দা, মানে যেটা বলা যাচ্ছে স্বামীজির কথা অনুযায়ী যে আজ জয়রামবাটি কামারপুকুরও বাইরের রাজ্য থেকেও মানুষ আসছে, এমনকি বিদেশ থেকেও মানুষ আসে এই জয়রামবাটি কামারপুকুরে। এটা কতটা? একেবারেই একদম। আমরা যেটা দেখেছি যে এই যে রামকৃষ্ণ মঠ এবং মিশন, আমরা দেখেছি যে এটা কিন্তু বিভিন্ন আগে যেমন শহরে শহরে এই রামকৃষ্ণ মঠ মিশন দেখা যেত, এখন কিন্তু বিপ্লব দা এটা কিন্তু একদম গ্রাম মফস্বলেও কিন্তু এখন রামকৃষ্ণ মিশন মঠ রয়েছে। এতে করে ঠাকুরের এবং মায়ের যে একটা প্রভাব সেটা কিন্তু মানুষের মধ্যে পড়েছে। আর সেই যত সময় যাচ্ছে বলা চলে যে সময়ের সাথে সাথে কিন্তু মায়ের ভক্ত এবং শ্রী রামকৃষ্ণ দেবের ভক্ত কিন্তু আস্তে আস্তে বাড়ছে এবং দেশ বিদেশেও কিন্তু এই রামকৃষ্ণ মিশন রয়েছে। সেই সূত্রেই কিন্তু দেখা গেছে শুধু যে আরামবাগ বা রাজ্য তা কিন্তু নয়, এই রামকৃষ্ণ দেব এবং মায়ের প্রভাব কিন্তু দেশ বিদেশেও পড়েছে। আর সেই মায়ের যে টান, সেই টানে কিন্তু দেশ বিদেশ থেকেও আজকে ভক্তদের আসতে দেখা গেছে এবং তারা একদম মায়ের ধ্বনিতে ধ্বনিত হচ্ছেন এবং তারা কিন্তু আবেগে মেতেছেন এবং আজকের পুরো অনুষ্ঠানে কিন্তু তারাও অংশগ্রহণ করেছেন। এবং দেশ বিদেশের ভক্তরা কিন্তু শুধু আজ বলে নয়, তারা কিন্তু 2-3 দিন আগে থেকে রামকৃষ্ণ মঠ এবং সারদা দেবী যে জয়রামবাটি যে মঠ, সেই মঠে কিন্তু এসেছেন এবং তারা কিন্তু আজকেও রয়েছেন এবং আজকের অনুষ্ঠান পুরো উপলব্ধি করে তারা কিন্তু এবার আস্তে আস্তে ফিরে যাবেন, আজকে যেটা তাদের সূত্রেও জানতে পেরেছি আমরা। একটা দারুণ জিনিস তোমার ক্যামেরায় ছবিতে উঠে এসেছে, যেটা আমরা দেখছিলাম, তুমি বলছিলে তাই এই কথাটা আসলো, যে মেয়েটি মা শারদা সেজেছে এই মুহূর্তে যার ছবি স্ক্রিনে দেখা যাচ্ছে, তার একটা উক্তি আমাদের হৃদয়কে নাড়িয়ে দিয়েছে। এই আমরা আত্মকেন্দ্রিক সমাজে দাঁড়িয়ে সে একটা কথা বলেছে যে তুমি আজকে মা শারদা সেজেছো, তুমি কি চাও? তুমি যখন প্রশ্নটা করলে তার উত্তরে বলল, আমি যেমন আমার শান্তি চাই, আমি সবার শান্তি চাই। মানে এই বর্তমান সময়ে দাঁড়িয়ে একটা বাচ্চার মনেও সেই কিন্তু প্রভাব পড়েছে বলা চলে, যে শান্তি, সেই শান্তির প্রভাব কিন্তু এই বাচ্চা মেয়েটি যিনি মা শারদা সেজেছিলেন, সেই 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী, তিনি কিন্তু এই বিষয়টাই জানিয়েছিলেন যে আমি চাই আমাদেরও শান্তি এবং সকলের শান্তি। একদম মায়েরই উক্তি ছিল সেই উক্তিটাই কিন্তু এই শিশুর মুখ থেকে বেরিয়ে এসেছে, এমনটাই কিন্তু বলা চলে বিপ্লব দা। একদম। তাহলে বলতে হবে যে শিক্ষাঙ্গনে তাদের শিক্ষা দেওয়া হয়, সেই শিক্ষায় কোথায় মনে হয় এই রকম সুশিক্ষাই দেওয়া হয় বলে বোধহয় তার প্রভাব আমরা দেখতে পেলাম। একদমই বলা চলে। কারণ এই যে ছাত্রী এবং এই যে মঠের তারা কিন্তু ছাত্রী বলা চলে, তার কারণ মা শারদার যে স্কুল রয়েছে একদম মঠের মধ্যেই, সেই স্কুলেরই ছাত্রী কিন্তু। আর এই স্কুল থেকে বলা চলে যে একদম এই শুধু রামকৃষ্ণ মঠ মিশনের সাথে এবং সারদা দেবীর যে মঠ রয়েছেন, সেই মঠের যে স্কুল রয়েছে, সেই স্কুলের শিক্ষায় শিক্ষিত ছাত্রছাত্রীদের মধ্যে কিন্তু আলাদা একটা বিষয় কিন্তু লক্ষ্য করা গেছে বহুদিন ধরে। এমনই কিন্তু এই বাচ্চার মধ্যেও কিন্তু সেই বিষয়টা লক্ষ্য করা গেছে, কিন্তু বাইরের থেকে কিন্তু সেখানে যারা শিক্ষিত হয় তাদের মধ্যে কিন্তু আলাদা একটা প্রভাব থাকে বিপ্লব দা, সেটাই কিন্তু লক্ষ্য করা গেছে আজকে।
অসংখ্য ধন্যবাদ, কারণ আজকে তোমারও গর্বের দিন, কারণ তুমিও আরামবাগের ছেলে, হুগলির ছেলে, এই জায়গায় দাঁড়িয়ে তোমারও অহংকারের একটা দিন। আর আমরা এই খবরটা পরিবেশন করতে পারাতে আমাদেরও আজকে খুব ভালো লাগছে, কারণ প্রতিদিনের একঘেয়েমি খবরের পাশে যখন মনীষীর জন্মদিন আসে, বিশেষ করে রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার মতো, সেই জায়গায় দাঁড়িয়ে সত্যি আমরা আবেগতাড়িত, আমরা ভীষণভাবে ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে আপনারা কিন্তু জানাতে পারেন। আপনাদের মতামত আমাদের যেমন চ্যানেল চলাকালীন আপনাদের মতামত তো আপনারা জানাতেই পারেন আমাদের এই সরাসরি ফোন করে, যে নাম্বারটা টোল ফ্রি নাম্বারটা দেখা যাচ্ছে, দেখুন 1800 যে নাম্বারটা দেখা যাচ্ছে, সেই নাম্বারটায় আপনারা সরাসরি আপনাদের মতামত জানাতে পারেন। আমরা আপনাদের মতামত চাই, কারণ কী ধরনের অনুষ্ঠান আপনারা দেখতে পছন্দ করেন সেটা আমাদের ভীষণভাবে জানার ইচ্ছা। দ্বিতীয় কথা হচ্ছে যে আজ বাংলা তথা বাঙালি আবেগতাড়িত মা শারদার 173তম জন্মদিন। আমরা এই মাকে তো মনে রাখবো, শুধু জন্মদিন না, মা যেন আমাদের জীবনে প্রত্যেকটা মানুষের জীবনের সাথে থাকে, আমাদের মা যেন আমাদের পাশে থাকেন, আমাদের আশীষ দেন, আমরা যেন সকলেই এই পৃথিবীর সকল মানুষ যেন সমস্ত জাতি ভেদাভেদ ভুলে ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। আমরা এবার পরের খবরে যাব। আমাদের আজকের পরের প্রতিবেদন হচ্ছে, যেখানে মুখ্যমন্ত্রীর নির্দেশ গ্রামীণ রাস্তায় কোনো ভারী ট্রাক চলবে না, সেখানে মুখ্যমন্ত্রীর নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে গ্রামীণ রাস্তায় দেদার চলছে ভারী ট্রাক। এই যে গ্রামীণ রাস্তায় দেদার ভারী ট্রাক চলছে আর মুখ্যমন্ত্রীর কথা কেউ গ্রাহ্যই করছে না, এই সম্পর্কে তুমি কি বলছো? একদম, দেখো, কিছুদিন আগে একটি প্রশাসনিক বৈঠকে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদম নির্দেশ দিয়েছিল, কেন গ্রামীণ রাস্তা নষ্ট হয়ে গেলে সেই রাস্তাগুলো বারবার, গ্রামীণ রাস্তায় দেখো, গ্রামের যে রাস্তা সেই রাস্তা দিয়ে 2 চাকা চলতে পারে, 4 চাকা চলতে পারে, কিন্তু সেই রাস্তা দিয়ে নিশ্চয়ই ভারী ওভারলোড ট্রাক, লরি, এগুলো তো চলাচলের মতো নয়। কিন্তু মুখ্যমন্ত্রী বলার পরেও দেখা যাচ্ছে যে গ্রামীণ রাস্তাগুলোর উপরে কিন্তু ওভারলোডিং গাড়ি চলাফেরা করছে, বিশেষ করে ট্রাক চলাফেরা করছে। হ্যাঁ, এই যে আজকে যে খবরটা আমাদের এসছে, সেই খবরটার মধ্যে কিন্তু এমন ছবি ধরা পড়েছে কি না, আপনাদের বলে রাখি, আলিপুর পর্যটন কেন্দ্র আপনারা সবাই জানেন, আলিপুরের একটি জায়গা আছে, সেই জায়গাটি আপনাদের দেখাচ্ছি। সেই পর্যটন কেন্দ্রের যে রাস্তা মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো, সেই রাস্তা খুব সুন্দর করে তৈরি করা হয়েছিল, কিন্তু সেই রাস্তা দিয়ে কিন্তু ভারী ট্রাক বা যানবাহন যাওয়ার উপর ভীষণভাবে নির্দেশ ছিল যে এগুলো চলবে না। কিন্তু মুখ্যমন্ত্রীর সেই নির্দেশকে উপেক্ষা করে সেই রাস্তায় চলছে কিন্তু ভারী ট্রাক, আর যার ফলে রাস্তা নষ্ট হচ্ছে। কারণ কি বলেছে, বারবার একই রাস্তা নষ্ট হয়ে গেলে নির্মাণ করতে তো সরকারি অর্থ লাগবে, যেখানে যেটা চলে আর কি। দেখো, জলে জাহাজ চলে, হ্যাঁ, তো এই তার তো একটা ক্ষমতা থাকে, স্টিমার গঙ্গায় চলে, সমুদ্রে ধরো জাহাজ চলছে, জাহাজ তো আর গিয়ে আমি নদীতে চালাতে পারবো না, কিন্তু নদীতে চললে কি হবে, নদীতে সেটা চলবে না। এখানের ক্ষেত্রে তাই হয়েছে। অদ্ভুতভাবে এই যে গ্রামীণ রাস্তাগুলো, যে রাস্তাগুলোর ক্ষমতা খুব কম, সেই রাস্তায় চালানো হয়েছে ট্রাক। একবার দেখে নেবো প্রতিবেদনটা, তাহলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। আপনারাও দেখুন, আপনাদের মতামত জানান। কিন্তু আমরা বলেছি গ্রামীণ রাস্তা দিয়ে বড় ট্রাক যাবে না, পুলিশ অনেক সময় ছেড়ে দেয়, পুলিশের একাংশ। আমি পুলিশের রাজীব কুমার, মনোজ ভার্মা যারা আছেন তাদের বলবো, কোনো বড় ট্রাক গ্রামীণ কাঁচা রাস্তা দিয়ে বা পিচের রাস্তা তৈরি করে দিয়েছে পঞ্চায়েত, সেখান দিয়ে যাবে না। যদি যায়, সেই দায়িত্বে যারা আছেন ওখানকার লোকাল, তাদের বিরুদ্ধে কিন্তু অ্যাকশন হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে গ্রামীণ রাস্তায় দেদার চলছে ভারী ট্রাক, অথচ নজর নেই প্রশাসনের। প্রশ্ন হচ্ছে, কার মদতে দিনের পর দিন গ্রামীণ রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে বালি পাথর বোঝাই ট্রাকগুলো? মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পরেও গ্রামীণ সড়কগুলিতে চলছে ভারী পণ্যবাহী গাড়ি। এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, চিলাপাতার পেভার ব্লকের রাস্তা।
এই রাস্তার উপর দিয়ে রীতিমতো ভারী পণ্যবাহী গাড়ি চলছে। অভিযোগ করছেন সাধারণ মানুষ, সকাল থেকে বিকেল এমনকি ভোর রাতেও গাড়ি চলে, প্রশাসনের কোনো নজরদারি নেই। আলিপুরদুয়ারের চিলাপাতা ডুয়ার্সের অন্যতম পর্যটন কেন্দ্রগুলির মধ্যে অন্যতম একটি। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ, গ্রামীণ রাস্তায় কোনোভাবে ভারী যানবাহন চলবে না। কিন্তু চিলাপাতা পর্যটন এলাকায় পেভার ব্লকের রাস্তার উপর দিয়ে সকাল থেকে রাত চলছে ভারী গাড়ি, পণ্যবাহী গাড়ি। রাস্তাটা খারাপ হয়ে যেতে পারে আসানোর জন্য। হ্যাঁ, না এটা তো মানা করেই দিয়ে গেছে প্রশাসন। তারপরেও যে মানে পর্যটন এলাকা একটা এইভাবে গাড়ি চলছে, হ্যাঁ। কি চাচ্ছেন আপনারা? এই গাড়ি বন্ধ হোক। স্থানীয় মথুরার উপপ্রধান এক প্রকার স্বীকার করে নিয়েছে, গ্রামীণ রাস্তায় ট্রাক চলছে এবং এমনটা হওয়াও উচিত না। এটা হচ্ছে পর্যটন কেন্দ্র, এইখানে পর্যটনকে কেন্দ্র করেই পেপার ব্লকের রাস্তা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এটা করিয়েছে, খুব সুন্দর মানে রাস্তা হয়েছে। কিন্তু হ্যাঁ, যেটা হচ্ছে জানা ছিল না, তো দেখতে পাচ্ছি মাঝে সাঝে মানে দেখা যায় যে বড় গাড়িগুলো যায়, কিন্তু সেরকম ঠিকঠাক নজরে পড়েনি। আপনারা বিষয়টা কি জানাবেন কাউকে? হ্যাঁ, এটা অবশ্যই বিডিও সাহেবকে জানাবো, ডিএমকে জানাবো, দরকার পড়লে পুলিশকেও জানাবো। স্থানীয়দের অভিযোগ, দিনের পর দিন পেভার ব্লকের উপর দিয়ে পণ্যবাহী গাড়ি যাতায়াত করায় খারাপ হচ্ছে রাস্তা, কিন্তু নজর নেই প্রশাসনের। গ্রামবাসীরা চাইছে বড় গাড়ি চলাচল বন্ধ হোক। স্বয়ং মুখ্যমন্ত্রী বলছেন যে গ্রামীণ সড়কগুলিতে, গ্রামীণ রাস্তাগুলিতে কোনোভাবেই ভারী যানবাহন চলবে না। এখন দেখার এই গ্রামীণ সড়কে ভারী যানবাহন চলাচল নিয়ে প্রশাসন ঠিক কী পদক্ষেপ গ্রহণ করে। আলিপুরদুয়ার থেকে অরূপ দাস, এক্সপ্রেস নিউজ। কি ছবিটা দেখলাম আমরা, তুমি দেখলে? ঢালাই রাস্তার ওপর দিয়ে চলছে ভারী ট্রাক। একদম গ্রামীণ যে ঢালাই রাস্তা, যার থিকনেস 4 ইঞ্চি, আমরা দেখলাম কোথাও 3 ইঞ্চি কোথাও 4 ইঞ্চি, সেই রাস্তাগুলো একটা 2 চাকা থেকে 4 চাকাগুলো চলতে পারে। একদম তোমাকে বলি, খুব বেশি হলে ছোট হাতি পর্যন্ত যেতে পারে। কিন্তু সেই রাস্তা দিয়ে আমরা দেখো পুরো এলাকাটা, তুমি যদি দেখো এই এলাকাটা কিন্তু টোটালি হচ্ছে পর্যটনের একদম এলাকা। এই এলাকাগুলোতে তো হেভি লোডের গাড়ি যাওয়ার জন্য বানানো হয়নি, কিন্তু দেখো এই রাস্তাগুলোতে মুখ্যমন্ত্রী যেখানে মুখ্যমন্ত্রী বলছেন যে গ্রামের রাস্তায় কোনোভাবে ভারী যানবাহন চলবে না। ভারী যানবাহন মুখ্যমন্ত্রী বলতে চাইছেন স্টোন চিপ ভর্তি গাড়ি, ওভারলোড গাড়ি, বালির গাড়ি, যে ট্রাকগুলো যাচ্ছে 10 চাকার গাড়ি, 8 চাকার গাড়ি। তো এই গাড়িগুলো আমরা দেখছি যে ব্রিজের ক্ষমতা কি করে থাকবে সেই ব্রিজের উপর দিয়ে যদি এরকম ওভারলোড গাড়ি যায়। এবার বিষয়টা হচ্ছে মুখ্যমন্ত্রী বলছেন, আর এই যাদের শোনার দরকার, যাদের দেখভাল করার দরকার, স্থানীয় প্রশাসন, স্থানীয় পঞ্চায়েত প্রধান কি বলছেন, খুব প্রধান উপপ্রধান, উনি প্রধানের পরেই ওনার পর্যায়ে, উনি বলছেন না বিষয়টি আমি দেখছি, মানে ওনার চোখে পড়েনি, কখনো যায়, কিন্তু আমাদের ক্যামেরায় ধরা পড়লো মুহু গাড়ি যাচ্ছে, সকাল বিকেল গাড়ি যাচ্ছে, রেলগেট ক্রস করে যাচ্ছে, গ্রামের রাস্তায় যাচ্ছে, সব ছবি তুলে ধরেছে আমাদের প্রতিনিধি। কোথাও গিয়ে মনে হচ্ছে কি দেখেও না দেখার মতো একদম হচ্ছে। আমরা চাইবো যে আমাদের প্রতিনিধি যদি সঙ্গে থাকে, একটু প্রতিনিধির সঙ্গে কথা বলবো, চেষ্টা করব আমরা কথা বলার। কারণ হচ্ছে যে ছবিটা এই মুহূর্তে আমরা দেখলাম, সেই ভয়ঙ্কর ছবি দেখলাম, তাহলে বাংলার যারা এই যে দায়িত্বে যারা আছেন, এই স্থানীয় প্রশাসন, পঞ্চায়েত প্রধানের কোনো ভূমিকা নেই? পঞ্চায়েত প্রধানের ভূমিকা আছে, তার উপপ্রধানের ভূমিকা আছে। তিনি তার গ্রামীণ রাস্তা বাঁচাবে না? তার সম্পত্তি বাঁচাবার দায়িত্ব তার। একদম তিনি তুলে দিচ্ছে কি, তিনি পুলিশের হাতে তুলে দিচ্ছেন। পুলিশ দেখবে, ডিএম দেখবে, বিডিও দেখবে। আপনাকে তাহলে ওই প্রধানের পয়সা বা উপপ্রধানের পদে বসানো হয়েছে কেন? আমরা সরাসরি কথা বলার চেষ্টা করব আমাদের প্রতিনিধি যিনি আছেন এই মুহূর্তে। অরূপ, শুনতে পাচ্ছ? হ্যাঁ, শোনা যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ তোমাকে এক্সপ্রেস অনলাইনে। যে কথাটা বলবো যে এইভাবে যেখানে মুখ্যমন্ত্রী ঘোষণা করছেন যে গ্রামীণ রাস্তায় কোনো ভারী গাড়ি চলতে পারবে না, সেখানে কিভাবে চলছে দিনের পর দিন, যে ছবিটা তুমি তুলে ধরেছো তা যদি একটু সবিস্তারে বলো।
দেখো, প্রথমেই বিপ্লবদা জানিয়ে রাখবো, যে ছবি আজকে আমরা দেখাচ্ছি এই ছবিটা শুধুমাত্র আলিপুরদুয়ারের চিলাপাতার ছবি নয়, সমগ্র জেলার বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের অলিতে গলিতে যে সমস্ত গ্রামীণ সড়ক রয়েছে, কোথাও পেভার ব্লক, কোথাও ঢালাই রাস্তা, কোথাও পিচের রাস্তা, সেই একদম। সমস্ত রাস্তাগুলিতে দিনের পর দিন দেদার এই ভারী পণ্যবাহী গাড়িগুলো চলছে। আমাদের শুধু যেখানে তাই আছে নয়, জনগণনা। দিনের বেলায় যেমনটা চলছে ঠিক মধ্যরাতে ভোরবেলা দেদার এই গ্রামীণ রাস্তাগুলো দিয়ে কিন্তু এই ভারী পণ্যবাহী গাড়িগুলো চলছে। কিন্তু স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নবান্নে একটি বৈঠকে তিনি কিন্তু পরিষ্কারভাবে কড়া নির্দেশ দিয়েছিলেন যে পুলিশকে, যে এই গ্রামীণ সড়কগুলো দিয়ে যাতে কোনোভাবেই, যে সমস্ত সড়কগুলো গ্রাম পঞ্চায়েত থেকে ব্লক প্রশাসন থেকে নির্মাণ করা হয়েছে, সেই সমস্ত সড়কের উপর দিয়ে কোনোভাবেই ভারী পণ্যবাহী গাড়ি চলবে না। কিন্তু সেই নির্দেশকে কার্যত তোয়াক্কা না করে রীতিমতো বুড়ো আঙুল দেখিয়ে কিন্তু দিনের পর দিন এই গ্রামীণ সড়কগুলোর উপরে ভারী পণ্যবাহী অর্থাৎ ট্রাক ডাম্পারের দৌরাত্ম্য বেড়ে চলেছে, যার ফলে রাস্তা যেমন একদিকে নষ্ট হচ্ছে, অন্যদিকে দুর্ঘটনার সংখ্যাটাও বাড়ছে। মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। কোথাও কোথাও স্থানীয় বাসিন্দারা বা গ্রামবাসীরা অভিযোগ করছেন যে পুলিশি মদত, কোথাও গিয়ে পুলিশ প্রশাসনের প্রশ্রয়ে মদতেই এই ধরনের ঘটনাগুলো ঘটছে। এবং দিনের না, পর এখানে দিন অরূপা, এখানে আমার একটু কথা বলার আছে। সবটা প্রশাসন বলতে কি শুধু পুলিশ? প্রশাসন বলতে স্থানীয় যে পঞ্চায়েত আছে তাদের কোনো দায়িত্ব নেই? না, শুধু তুমি যেটা বলছো প্রশাসনকে বলছো, প্রশাসন বলতে যারা আমরা সাধারণ নাগরিক আছে তারা কি আমরা এটা আটকাতে পারি না? মানে যত দোষ কি নন্দ ঘোষ আমরা আঙুল তুলবো পুলিশের দিকে, স্থানীয় বিডিও কি করছিল? তুমি যদি বলো বিডিওর ভূমিকা কি, বিডিও তো একটা জায়গায় রয়েছে, এবং স্থানীয় প্রশাসন হিসাবে প্রধানের কাজ আছে, প্রধান উপপ্রধানের কাজ আছে, তারা এটা কি বাধা দিতে পারে না? লিখিত অভিযোগ করেনি কখনো? একদমই বিপ্লবদা, দেখো, শুধুমাত্র প্রশাসন বলতেই পুলিশ প্রশাসন নয়, স্থানীয় পঞ্চায়েত প্রশাসন যাদেরকে নির্বাচিত করেন সাধারণ মানুষ ভোট দিয়ে, ব্লক প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকেই কিন্তু এই বিষয়গুলো থেকে তারা জড়িত রয়েছেন, এমনটা অভিযোগ করছেন খোদ স্থানীয়রা। তারা বলছেন একদম গ্রাউন্ড লেভেলের প্রশাসন থেকে, অর্থাৎ পঞ্চায়েত প্রশাসন থেকে শুরু করে জেলা প্রশাসন, বিভিন্ন মহলের আধিকারিকরা এর সঙ্গে যুক্ত থাকতে পারেন। তা না হলে দিনের পর দিন কেন সেই মুখ্যমন্ত্রী, স্বয়ং মুখ্যমন্ত্রী বলছেন যে গ্রামীণ রাস্তায় কখনো ভারী পণ্যবাহী গাড়ি চলাচল করতে পারবে না, তাহলে তার নির্দেশিকা তিনি যখন বলছেন যে পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে যারা এর মদত দেবে বা নির্দিষ্ট সংশ্লিষ্ট যে এলাকার পঞ্চায়েত প্রধান রয়েছেন তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ, কড়া ব্যবস্থা নেওয়া হবে, সেই ভূমিকা কোথায়? এই প্রশ্নগুলো উঠছে। তার মানেটা এখান থেকে এটাই স্পষ্ট বিপ্লবদা, যে গ্রাউন্ড লেভেল থেকে একদম ব্লক প্রশাসন থেকে শুরু করে যারা প্রশাসনিক আধিকারিক, শুধুমাত্র পুলিশ প্রশাসন নয়, ব্লক প্রশাসন থেকে শুরু করে পঞ্চায়েত প্রশাসন, প্রত্যেকের মদতেই কিন্তু গ্রামীণ সড়কগুলো, যে সড়কগুলো কোথাও দেখা যায় জিপি ফান্ড থেকে, কখনো ব্লক প্রশাসন থেকে, কখনো পথশ্রী প্রকল্পের, এই রাজ্যের যে প্রকল্প সেই প্রকল্প থেকে তৈরি করা হয়, কিন্তু এই যে দিনের পর দিন যেখানটায় এই গ্রামীণ সড়কগুলো দিয়ে সাধারণ মানুষ যাতায়াত করেন সেই জায়গাগুলিতে দেখা যায় এই ভারী পণ্যবাহী গাড়ি চলাচল করার ফলে সেই রাস্তা কিন্তু খানাখন্দে ভরে যাচ্ছে, দুর্ঘটনা ঘটছে। কিছুদিন আগে আমরা এই খবরগুলো বারবার দেখি, যেমন আজকে যে ছবি দেখালাম, একের পর এক ট্রাক, বড় বড় 10 চাকা, 14 চাকা, 18 চাকার গাড়ি যাতায়াত করছে, অথচ এই গাড়িগুলো সেই রাস্তা দিয়ে চলাচলের যোগ্য নয়। এই প্রশ্নগুলো উঠছে বিপ্লবদা। মানে কি করে দুঃসাহস হয়, মানে আমি বলবো দুঃসাহস, কি করে দুঃসাহস হয় মুখ্যমন্ত্রীর নির্দেশকে অবমাননা করার? এইটা কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন। রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশকে অমান্য করার দুঃসাহস কি করে দেখায়? এক, স্থানীয় প্রশাসন, এবার ব্যাপারটা যে স্থানীয় প্রশাসনের তো ভূমিকা থাকবেই, বিডিওর কড়া নির্দেশ দরকার, বিশেষ করে পর্যটন এলাকায় এইভাবে গ্রামীণ রাস্তা যদি নষ্ট হয়ে যায় পর্যটন শিল্পের উপরও কিন্তু পরবর্তীকালে প্রভাব পড়বে। কারণ বারবার রাজকোষ দিয়ে টাকা দিয়ে রাস্তা তৈরি করা যায় না, রাস্তা তৈরি করতে গেলে অর্থ লাগে এবং সেই অর্থটা জনগণের অর্থ। দ্বিতীয় আরেকটা কথা তোমায় বলবো যে সাধারণ মানুষকেও কোথাও গিয়ে সচেতন হওয়ার প্রয়োজন আছে। কি বলছো তুমি, বলো? একদমই, দেখো, সাধারণ মানুষকে অবশ্যই সচেতন হওয়ার দরকার আছে, কারণ যে জায়গাগুলিতে যে রাস্তাগুলো করা হয়েছে প্রশাসনের তরফে সেই রাস্তাগুলো দিয়ে কিন্তু সাধারণ মানুষ যাতায়াত করে। দিনের পর দিন অভিযোগটা করছেন যে রাস্তার উপর দিয়ে ভারী পণ্যবাহী গাড়ি চলাচল করছে। আমার এই জায়গায় একটা প্রশ্ন রয়েছে, সাধারণ মানুষ কি বিক্ষোভ দেখিয়েছিলেন সাংবাদিকদের ক্যামেরার সামনে কিংবা
স্থানীয় প্রশাসনকে জানানো হয় কখনো কখনো মৌখিকভাবে, কিন্তু সঠিকভাবে যদি দেখা যায় যে রাস্তাগুলোর ওপর দিয়ে সাধারণ মানুষ যাতায়াত করেন, সেই রাস্তাগুলো সঠিকভাবে নির্মাণ হচ্ছে কিনা কখনো আমরা খবর করি যে নিম্নমানের কাজ হচ্ছে। সাধারণ মানুষ সেই জায়গায় কেন বিক্ষোভ দেখাচ্ছেন না, কেন সেই জায়গাগুলোকে দেখে নিচ্ছেন ঠিকঠাক হচ্ছে কিনা বা রাস্তাটা ঠিকঠাক থাকবে কিনা, সেই জায়গাটা সাধারণ মানুষের দেখার অবশ্যই দরকার আছে। আর একটা জায়গা আমি একটু সংযোজন করে দিতে চাইবো, আজকে যে জায়গার খবর আমরা করছি, চিলাপাতার রাস্তাগুলো দেখাচ্ছি, আমি প্রথমেই বলেছিলাম এটা শুধুমাত্র চিলাপাতার ঘটনা নয়, এটা আলিপুরদুয়ার জেলার প্রত্যেক যতগুলো জিপি রয়েছে, যতগুলো গ্রাম পঞ্চায়েত রয়েছে, বিশেষ করে পূর্ব কাঁঠালবাড়ি গ্রাম পঞ্চায়েত, সেই জায়গায় দেখা যায় নদী থেকে আমরা খবর করি বালি চুরি হয়ে যাচ্ছে, পাথর চুরি হয়ে যাচ্ছে, খবরগুলো করি বিভিন্ন করিডোর ধরে। মজার বিষয় আরেকটা বলবো, যখন আমরা খবর করতে যাই বিভিন্ন এলাকায়, তাদের যে লাইনম্যান, বলতে বাধ্য হচ্ছি, লাইনম্যান আমরা যখন যাই তখন সেই গাড়িগুলোকে দেখতে পাই না, কিছুক্ষণের মধ্যে সব উধাও হয়ে যায়। এলাকা থেকে আমরা বেরিয়ে গেলে আবার অর্থাৎ ওই গাড়িগুলো যান চলাচল শুরু করে। অর্থাৎ তাদের মধ্যে একটা অদ্ভুত কানেকশন রয়েছে যে কখনো পুলিশ বা কখনো সাংবাদিকদের ক্যামেরাকে এড়িয়ে যেতে তাদের মধ্যে প্রতিনিয়ত যোগাযোগ থাকে। গোটা জেলায় বিভিন্ন অঞ্চলে বিভিন্ন প্রান্তে যেভাবে গ্রামীণ সড়কের ওপর দিয়ে এই ভারী পণ্যবাহী গাড়িগুলো যাতায়াত করছে, এই জায়গায় দাঁড়িয়ে রাস্তা যেমন খারাপ হচ্ছে, দুর্ঘটনার সংখ্যা বাড়ছে। এবং এখানটায় সাধারণ মানুষ যেটা চাইছেন, এই গ্রামীণ সড়কগুলোতে যেভাবে পণ্যবাহী গাড়ি বা ভারী পণ্যবাহী গাড়িগুলো যাতায়াত করছে সেগুলো বন্ধ হোক, এবং মুখ্যমন্ত্রীর যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ প্রশাসন পালন করুক, এই দাবিগুলো তারা করছেন। বিপ্লব দা, একদম খুব ভালো কথা বলেছো। সেটা একটা কথা তোমার কাছে জানতে চাইছি, এই যে ট্রাকগুলো, তুমি যেই ট্রাকগুলোর কথা বলছিলে বা ওভারলোড গাড়িগুলোর কথা বলছিলে, ভারী যানবাহনের কথা, এটা কি নির্দিষ্ট একটা টাইম? আমি তোমায় বলে দিই, শহর কলকাতায় সকাল 8টা পর্যন্ত একটা ভারী যানবাহন চলার জায়গা আছে, আবার রাত্রির 8টার পর খুলে দেওয়া হয়, মানে গভীর রাতের দিকে ভারী ট্রাকের যাতায়াত। গ্রামাঞ্চলে কি এইটা হয় যে একটা নির্দিষ্ট টাইমে চলে, না সব সময় চলতে চায়, সময়ের কোনো বিরাম নেই? বিপ্লবদা, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশ, কড়া নির্দেশ, সেই নির্দেশকে তোয়াক্কা করা হচ্ছে, সেই নির্দেশকে বুড়ো আঙুল দেখানো হচ্ছে, সেই জায়গায় আমরা কি করে ভাবতে পারি যে টাইম মেনটেন করে এই ভারী পণ্যবাহী চলাচল করবে? একদম তুমি ঠিক দামি কথা বলেছো, খুব দামি। মানুষের ঘুম উড়ে যায় রাস্তার গাড়ির আওয়াজে, বিকট শব্দ। সেই জায়গায় যখন স্কুল আওয়ার্স চলে, অফিস টাইম, সেই সময়ও রাস্তায় ভারী পণ্যবাহী গাড়ি দেখা যায়, বিশেষ করে গ্রামের রাস্তাগুলিতে। তারা রীতিমতো শর্ট টাইমে যে জায়গা তাদের গন্তব্য সেখানটায় পৌঁছানোর জন্য এই গ্রামীণ সড়কগুলো ব্যবহার করে। কারণ মহাসড়ক কিংবা জাতীয় যে সড়ক রয়েছে সেই সড়কগুলোতে হয়তো কোথাও কোথাও পুলিশি ব্যারিকেড থাকতে পারে বা পুলিশের টহলদারি থাকতে পারে। জায়গাগুলোকে এড়ানোর জন্য তারা কিন্তু এই গ্রামীণ সড়কগুলোকে ব্যবহার করে, এবং দিনের বেলায় যাতে মানুষ বিক্ষোভ দেখাতে না পারে বা মানুষের নজর এড়াতে তারা কিন্তু মধ্যরাতেও এই রাস্তাগুলো ব্যবহার করে। এই জায়গায় এটাই প্রশ্ন, যেখানে মুখ্যমন্ত্রীর নির্দেশকে তোয়াক্কা করছে না বা সেগুলোকে বুড়ো আঙুল দেখাচ্ছে, সেখানে টাইম নিছকি মস্করা ছাড়া কিছু নয়। তোমাকে উপপ্রধান যে কথাগুলো বললো, যে উপপ্রধান যে কথাগুলো মেনে নিল, এক কথায় তোমার জেলায় মেনে নিতে বাধ্য হয়েছেন। একটা কথা জানতে চাইছি, উপপ্রধানের তোমাকে যে প্রতিশ্রুতি দিয়েছে সেটা রাখবে বলে কোথাও মনে হয়? তিনি বলছেন বিডিওকে জানাবো, ডিএমকে জানাবো, কোথাও মনে হয়? দেখো বিপ্লব দা, মুখ্যমন্ত্রী যে বার্তাটা আজকে আমরা চালাচ্ছি, এটা 2024-এর 9 তারিখ সম্ভবত তিনি বলেছিলেন। তারপর আজকে 2025 শেষ হতে বসলো, এটা ডিসেম্বর মাস। সেই জায়গায় দাঁড়িয়ে এতগুলো সময় পেরিয়ে গেছে, সেই নির্দেশকে তোয়াক্কা না, এরপরে আজকে আমাদের ক্যামেরার সামনে উপপ্রধান বলছেন বিষয়টা প্রশাসনিক মহলে জানাবেন। আদতেও জানাবেন কি না, বা প্রশাসন কি ভূমিকা পালন করবে, কি পদক্ষেপ গ্রহণ করবে, সেই দিকে আমাদের নজর থাকবে। বিপ্লব দা, অসংখ্য ধন্যবাদ তোমাকে। চোখ রাখো, একদম সোজাসুজি চোখ রাখো, প্রশাসন এবং মানুষকে সচেতন করতে সাহায্য করো। আমরা যেটা বলবো যে গ্রাম বাংলার রাস্তা, যেটা মুখ্যমন্ত্রী তিনি তার প্রকল্পের আওতায়, সড়ক প্রকল্পের আওতায় গ্রাম বাংলার রাস্তা, তুমি দেখো একদম প্রত্যেকটা গ্রাম বাংলা, নীলাঞ্জনা যদি দেখো, প্রত্যেকটা গ্রাম বাংলার রাস্তা কিন্তু এখন আর কাঁচা রাস্তা নেই, সব রাস্তা কিন্তু পাকা হয়ে গেছে। গ্রামীণ পঞ্চায়েত যোজনায় পঞ্চায়েত স্তরে যত রাস্তা আছে, যদি বলো, আমি শতাংশ ধরে যদি বলি, তাহলে 80% রাস্তা, 80 থেকে 85 রাস্তা গ্রামের আর কাঁচা রাস্তা নেই বললেই চলে। 80 থেকে 85 রাস্তা হয়ে গেছে। আমার কোথাও গিয়ে মনে হচ্ছে এখানে সরকারি যারা আছে তাদেরও এখানে মদত আছে, না হলে মদতের ব্যাপার না, মদতটা হচ্ছে কারা করছে। তুমি দেখো মুখ্যমন্ত্রীর আদেশকে উপেক্ষা করার সাহস কেন দিচ্ছে, সাহসকে দেখাচ্ছে, কারা দেখাচ্ছে, তাদেরকে চিহ্নিত করতে হবে, প্রশাসনকে চিহ্নিত করতে হবে। স্থানীয় প্রশাসন আছে, ডিএম আছে,
ভিডিও আছে, একেবারে চিহ্নিত করে কড়া শাস্তি দিতে হবে। আমরা আবার যেটা চাইবো যে একটু এক ঝলক খবরটা আমরা একবার দেখে নেব। আমরা একবার যে প্রতিবেদনটা আমরা করেছি একবার আমরা আপনাদের আরেকবার দেখাতে চাইবো, তাহলেই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে এক ঝলক। ধর্মা যারা আছেন তাদের বলবো, কোনো বড় ট্রাক গ্রামীণ কাঁচা রাস্তা দিয়ে বা পিচের রাস্তা তৈরি করে দিয়েছে পঞ্চায়েত, সেখান দিয়ে যাবে না। যদি যায় সেই দায়িত্বে যারা আছেন ওখানকার লোকাল, তাদের বিরুদ্ধে কিন্তু অ্যাকশন হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে গ্রামীণ রাস্তায় দেদার চলছে ভারী ট্রাক, অথচ নজর নেই প্রশাসনের। প্রশ্ন হচ্ছে, কার মদতে দিনের পর দিন গ্রামীণ রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে বালি পাথর বোঝাই ট্রাকগুলো? মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পরেও গ্রামীণ সড়কগুলিতে চলছে ভারী পণ্যবাহী গাড়ি। এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি চিলাপাতার পেভার ব্লকের রাস্তা, এই রাস্তার উপর দিয়ে রীতিমতো ভারী পণ্যবাহী গাড়ি চলছে। অভিযোগ করছেন সাধারণ মানুষ, সকাল থেকে বিকেল এমনকি ভোর রাতেও গাড়ি চলে, প্রশাসনের কোনো নজরদারি নেই। আলিপুর একদম এই আলিপুরের ছবি আমরা দেখলাম, মুখ্যমন্ত্রী যে বার্তা 2024 সালে সেটাও শুনলাম। এবার সত্যি কথা বলতে আমি বলছি যে গ্রামের মানুষ সচেতন হন। আপনি যেমন আপনার বাড়ির সম্পত্তিকে আগলে রাখেন, আপনার রাস্তাকে আগলে রাখতে হবে আপনাকেও, সে দায়িত্বও আপনাকে নিতে হবে। আমরা পরের খবরে যাব। আমাদের আজকের পরের প্রতিবেদন, প্রায় 3 মাস পর অবশেষে মুক্তি পেল ভারতীয় মৎস্যজীবীরা। বাংলাদেশের জেলবন্দি ছিল ভারতীয় 48 জন মৎস্যজীবী। তার মধ্যে বাবুল দাস নামে এক মৎস্যজীবী জেলবন্দি অবস্থায় মৃত্যু হয়। এটা আগামী কালের ঘটনা। আজকে ভারত থেকে মুক্তি পেল 12 জন মৎস্যজীবী, বাংলাদেশি মৎস্যজীবী। একদম একদম আমরা একটু গতকালের প্রতিবেদনটা দেখি, তাহলে মানুষ হয়তো বুঝবে বিষয়টা কি। একটু গতকালের প্রতিবেদনটা একটু চালাবার জন্য অনুরোধ করবো পিসিআরকে। গত দুদিন আগে ডায়মন্ড হারবার সংশোধনাগার থেকে 90 দিন আগে মৎস্যজীবীরা ফিরে যায় বাংলাদেশে। আজ প্রায় 3 মাস পর অবশেষে মুক্তি পেল ভারতীয় মৎস্যজীবীরা। বাংলাদেশের জেলে বন্দী ছিল ভারতীয় 48 জন মৎস্যজীবী। তার মধ্যে বাবলু দাস নামে এক মৎস্যজীবী জেলবন্দি অবস্থায় মৃত্যু হয়। এরপর ভারতীয় মৎস্যজীবীদের দেশে ফেরানোর জন্য তৎপর হয় মৎস্য দপ্তর এবং জেলা প্রশাসন এবং কেন্দ্রীয় সরকার। 3 মাসে আইনি লড়াইয়ের পর অবশেষে ভারতের 47 জন মৎস্যজীবী মুক্তি পেল। দেশে ফেরার আনন্দে নদীপথে তারা আনন্দে মেতে ওঠে। আবার কেউ কেউ ঘরে ফেরার আনন্দে পরিজনকে জড়িয়ে কেঁদে ফেলে। ভারতীয় মৎস্যজীবীদের নিয়ে আসা হলো ফ্রেজারগঞ্জ উপকূল থানাতে। এদের সকলের বিরুদ্ধে ছিল ভারত বাংলাদেশ আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগ। সেই অভিযোগেই 3টি ট্রলার সহ মোট 48 জনকে আটক করে বাংলাদেশ নৌবাহিনী। তারপর থেকেই বাংলাদেশের জেলে বন্দী ছিলেন। এই ঘটনার পর বাংলাদেশের পাশাপাশি এপারের প্রশাসনিক মহলের দীর্ঘ চাপানুতোর হয়। পরে আমাদের 47 জন, অ্যাকচুয়ালি 3টে ট্রলারে মোট 48 ছিল। আমাদের বাবুল দাসকে আমরা হারিয়েছি, জেলের মধ্যেই ওর মৃত্যু হয়েছে। তো আমরা ডেড বডিটা আনতে পেরেছি। 47 জন যারা ছিলেন জেলে বন্দী, ওনাদেরকে বাংলাদেশ গভর্নমেন্ট ওনাদের থেকে কেস তুলে নিয়েছেন এবং সেই সময় আমাদেরও এখান থেকে প্রায় 32 জনকে 2টি ট্রলার সমেত ছেড়ে দেওয়া হয়েছে, যাতে ওরা বর্ডারে গিয়ে দু দেশের মধ্যে এক্সচেঞ্জ হয়েছে এর মধ্যে। এ বিষয়ে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা তিনি জানান, এই পক্ষের তরফ থেকে এটা সঠিক কথাই
মালিক পক্ষ যারা ওই ফিশিং ট্রলারে তাদের নিয়ে গেলেন, মালিক পক্ষ কিন্তু তাদের পাশে গিয়ে দাঁড়ায়নি। এটা অত্যন্ত দায়িত্ব নিয়ে আমরা বলতে পারি। দীর্ঘ 3 মাস পর পরিবারের কাছে ফিরে এসে আনন্দে উচ্ছ্বসিত মৎস্যজীবীরা ও তাদের পরিবাররা। দক্ষিণ 24 পরগনা থেকে রেবতী মালের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। তিন মাস আগে এরা 90 দিন বাগে গতকাল ফিরেছিল। আর ঠিক 3 মাস আজকে যখন অতিক্রান্ত হলো, 13 জন মৎস্যজীবী, বাংলাদেশের 13 জন মৎস্যজীবী, তাদেরকে ধরা হয়েছিল, কাকদ্বীপ আদালতে তোলা হয়েছিল। সেখান থেকে তাদের ডায়মন্ড হাবড়া যে সংশোধনাগারে ছিলেন 3 মাস। আজ 3 মাস পরে ঠিক যেভাবে আজকে 47 জন ফিরে আসলো, আজকে কিন্তু 13 জন আবার বাংলাদেশে ফিরে গেল। এই যে সবচেয়ে বড় কথা, দু দেশের যে জলসীমা, এই জলসীমা তো চিহ্নিত করা যায় না। কখনো কখনো ওই তারা ভুল করে ফেলে, মানে প্রাকৃতিক দুর্যোগ, ঝড়, বিভিন্ন দুর্যোগের কারণে তাদেরকে কিন্তু এই মানে দুর্যোগে পড়ে তারা অন্য দেশে চলে যেতে হয়। সেইটা একটা কিন্তু বড় সমস্যা তৈরি করে, যার ফলে আজকে গতকাল 47 জন যেমন ফিরে এসছে, এটা ফিরে আসার আনন্দ আমরা কালকে প্রত্যক্ষ করেছি। আজকে একদম সরাসরি আমাদের প্রতিনিধির কাছে চলে যাব। রেবতী, লাস্ট আপডেট আজকের কি আছে? গতকাল তো 47 জন ফিরল, আজকেরও তো কারু ঘরে ফেরার পালা ছিল। দেখো, আজকের 13 জন বাংলাদেশি আজকে তারা ঘরে ফিরে যাচ্ছে, কারণ 3 মাস আগে যে ভারতীয় জলসীমা লঙ্ঘন করার অপরাধে ভারতীয়রা তাদের আটক করেছিল এবং তাদেরকে কাকদ্বীপ কোর্টে তোলা হয়। সেখান থেকে তাদের ডায়মন্ড হারবার সংশোধনাগারে রাখা হয়। এরপরে 3 মাস কেটে যাওয়ার পরে সমস্ত আইনি জটিলতা কাটিয়ে তাদের দুই দেশের মধ্যে কথাবার্তা, তারা সুসম্পর্ক ঠিক রেখে আজকে তাদেরকে ছেড়ে দেওয়া হলো। আজকে তাদের ফেজারগঞ্জ কোস্টাল থানার পক্ষ থেকে তাদেরকে বোট ছাড়া হলো, অর্থাৎ তাদের নৌকো ছাড়া হলো। এবার তারা আজকে বাংলাদেশে ফিরে যাচ্ছে। কিন্তু বাংলাদেশে যে সমস্ত মৎস্যজীবীরা, তাদের কাছ থেকে কথা বলে যেটা জানা গেছে যে তারা খুব ভালোই ছিল এখানে, ভারতের যে পরিষেবাটা তাদের খুব ভালোই দেওয়া হয়েছিল, তাদের কোনো সমস্যা নেই, তারা ফিরে যাচ্ছে। আজকে যে আব্বা মায়ের দোয়া যে ট্রলারটি ধরা পড়েছিল, আজকে তার ছাড়া হচ্ছে এই 13 জন মৎস্যজীবী আজকে তারা সুস্থভাবে সুসম্মানের সঙ্গে তারা কিন্তু আজকে বাংলাদেশ ফিরে যাচ্ছে। একদম তোমার এই কথাটার মধ্যে একটা উক্তি আছে, সুসম্মানে, সসম্মানের সাথে। কারণ কোথাও গিয়ে আমাদের দেশের মৎস্যজীবীরা সে দেশের কারাগারে মারা গেছিল, লকআপে জেলবন্দি অবস্থায় মারা গেছিল। বাবলুর কথা আমাদের মনে পড়ছে, বাবলু দাস। দেখো, বাবলু 48 জনকে যে গ্রেপ্তার করেছিল ভারতীয় যে সমস্ত মৎস্যজীবী ছিল, তাদের মধ্যে বাবলু দাস জেলের মধ্যেই মারা গেছিল হৃদরোগে আক্রান্ত হয়ে। অর্থাৎ আমরা সঠিক তদন্ত এখনো পর্যন্ত আমাদের কাছে স্পষ্ট নয়। তবে এখন ভারতের যে সমস্ত মৎস্যজীবীরা জেলের মধ্যে ছিলেন, তাদের উপরে অকথ্য অত্যাচার হয়েছিল। 2 ঘন্টা ধরে তাদের উপরে কখনো মারধর হতো এবং একজনের মারার পরে আরেকজন আসতো তাদের উপর অত্যাচার করার জন্য। এইভাবেই কিন্তু তাদের জীবন কাটাতে হতো। তারা সেই জেলবন্দি অবস্থায় মনে হলে ভাবতো এখানে তাদের জীবন শেষ হয়ে যাবে, তারা কোনোদিন ঘরে আদবে ফিরতে পারবে কি, তাদের যে সংসারে যে সমস্ত মায়াভরা মুখগুলো তারা কি দেখতে পাবে, সেই চিন্তা নিয়ে তারা জীবন কাটাচ্ছিল। ইতিমধ্যে তাদের গতকাল তাদের ছেড়ে দেওয়ার পরে তারা একটা স্বস্তির আশ্বাস মিলেছে, পরিবারের কাছে ফিরে এসেছে। একদম অসংখ্য ধন্যবাদ রেবতী তোমাকে। যেটা বলছিল, ঘরে ফেরার আনন্দে ফিরেছে, তাদের কাছে নিশ্চয়তা ছিল না তারা বাড়ি ফিরতে পারবে কিনা। সত্যি আজকে, কারণ একজনকে তারা সেখানে হারিয়েছে। একটা বিদ্বেষ, ভারতীয়দের প্রতি একটা বিদ্বেষ বাংলাদেশিদের আছে, আর সেই বিদ্বেষের জন্য তারা জেলবন্দি আমাদের মৎস্যজীবীদের উপর অত্যাচার করেছে, তারা এদেশে এসে স্বীকার করেছে। আমরা চাই দু দেশের মধ্যে সম্প্রীতি আবার আসুক। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন অবশ্যই এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস নিউজ খবর নেয়, খবর দেয়। নমস্কার। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।